কেমন আছেন সবাই? আপনারা দেখছেন আমাদের রাশিয়া সিরিজ আর আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। কিন্তু দ্বিতীয় পর্বটা মস্কোতে শুরু করার কথা ছিল। কিন্তু শুরু করছি সোদপুরে আমার বাড়ির থেকে, আমার ফ্ল্যাট থেকে। কেন? তার কারণ হচ্ছে এই যে দ্বিতীয় পর্বটা যা শুরু করতে চলেছি, আপনারা দেখবেন যে এখানে সাংঘাতিক প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলাম আমরা মস্কো পৌঁছে। আর সেই গল্পটা নিয়েই আজকে দ্বিতীয় পর্ব। অনেক কিছু জানাতে পারবো আপনাদের। তার আগে একটু জলটা খেয়ে নিই। এই ভিডিওটা না খুবই ইন্টারেস্টিং এবং আমি শিওর যে আমরা যা করেছি প্রথম দিন মস্কোতে পৌঁছে প্রথম ২৪ ঘন্টা, খুব কম লোকই এই জিনিসটা করেছে। আগের পর্ব যারা দেখেছেন তারা জানেন যে আমরা মস্কো গিয়ে পৌঁছাই দিল্লি থেকে এরোফ্লোটের ফ্লাইটে। তারপর মস্কো এয়ারপোর্টে ইমিগ্রেশন নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং তারপর খানিকটা খাওয়া দাওয়া করি। আমরা একটা বার্গার ইয়ান্ডেক্সকো এর কাউন্টার থেকে ইয়ান্ডেক্সকো বুক করি। আমরা গিয়ে পৌঁছাই শহরে আমাদের হস্টেলে। আমি বলেছিলাম সেই ভিডিওতে, ওটা ছিল ২৮ তারিখ, ২৮শে জুলাই। আমরা দিল্লিতে সকালবেলা ৭টা ৫০-এর ফ্লাইট নিই এবং ওই ভিডিওতে বলেছিলাম যে আগে মস্কোতে ট্যুরিস্ট সিম পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন সেই ট্যুরিস্ট সিম বন্ধ। ট্যুরিস্ট সিম শুধুমাত্র এয়ারপোর্টে পাওয়া যেত। ৬ মাস আগেও যারা গিয়েছে তারা ট্যুরিস্ট সিম পেয়েছে। তাহলে এখন ট্যুরিস্ট সিম নেই, লোকাল সিম আপনাকে নিতে হবে। এবার সেই লোকাল সিম নেওয়াটা কি ঝঞ্ঝাটের, সেটাই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। আমার রোমিং আমরা করে গিয়েছিলাম এয়ারটেলের কলকাতা থেকে, কিন্তু সেই রোমিং চালু হয়নি। প্রথম ২৪ ঘন্টা রোমিং চালু হয় না, যেহেতু রাশিয়া ইউনাইটেড স্টেটসের স্যাংশনে রয়েছে যুদ্ধের জন্য। সেই জন্য সিকিউরিটি সাংঘাতিক হাই এবং সেটা যত সিরিজ যাবে আপনারা বুঝতে পারবেন। তো রোমিং চালু হয় ২৪ ঘন্টা পরে, কিন্তু কল করতে পারছিলাম বাড়িতে, ডেটা চালু হয়নি। তো আমি একটু স্কেপটিক্যাল ছিলাম, যদি ডেটা চালু হয় তাহলেও সেটা কতটা স্ট্রং হবে সেই নিয়ে আমার সন্দেহ ছিল। ডেসপারেটলি আমি চাইছিলাম যেন একটা লোকাল সিম আমরা পাই। তো গত ভিডিওটা শেষ করেছি আমরা এই কথাটা বলে হস্টেলে গিয়ে যে এবার আমরা যাব লোকাল সিম নিতে এমটিসির কাউন্টারে, এমটিসির দোকানে। এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম বাড়ি থেকে, কারণ এই যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলাম আমরা সেদিন, অনেক কিছু হয়তো শ্যুট করতে ভুলে গিয়েছি, কারণ এত জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে যে মাঝে মাঝে আপনাদের হয়তো বুঝতে অসুবিধে হবে যদি না আমি সূত্রধর হিসেবে বাড়িতে বসে সেই লিঙ্কগুলোকে আবার জুড়ে দিই। সেই জন্যই মাঝে মাঝে এই ভিডিওর আমি সূত্রধর হিসেবে কাজ করব মাঝে মাঝে, এবং লিঙ্কগুলোকে জুড়ে দেবো, কিছু তথ্য দেব যেগুলো হয়তো ভিডিওতে মস্কোতে সেদিন যখন আমি একা একা লড়াই করছিলাম তখন হয়তো বলতে পারিনি, হয় সময়ের অভাবে, না হলে আউট অফ মাইন্ড হয়ে গিয়েছিল। তো চলুন দেখতে শুরু করুন। মানে খেয়াল রাখবেন যে এখানে প্রতিকূলতাটা কীরকম। আমি আরেকবার ছোট্ট করে বলে দিই যে ট্যুরিস্ট সিম পাওয়া যাচ্ছে না, লোকাল সিম নিতেই হবে, কারণ লোকাল সিম না নিলে ব্যাঙ্ক কার্ড হবে না। ব্যাঙ্ক কার্ড না নিলে আমাদের ক্যাশ ক্যারি করে সব জায়গায় ঘুরতে হবে, খুচরো সাংঘাতিক অসুবিধে, ডলার কনভার্ট করে খুচরো দেওয়াটা খুব সমস্যার। আর ২ নম্বর হচ্ছে, যদি আমাদের এয়ারটেল রোমিংয়ের ডেটা ঠিকঠাক চালু না হয় আর লোকাল সিমও যদি না পাই, তাহলে আমরা নেভিগেট করব কিভাবে? রাশিয়াতে চলে হচ্ছে ইয়ান্ডেক্স ম্যাপ, দারুণ সুন্দর অ্যাপ্লিকেশান। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সোর্স আর ডেস্টিনেশন দিয়ে দিন, আপনাকে সমস্ত অপশান সহ সব কিছু দেখিয়ে দেবে এবং আপনি খুব সুন্দর নেভিগেশন করতে পারবেন। কিন্তু ইন্টারনেট না থাকলে তো সেই ইয়ান্ডেক্স ম্যাপ চলবে না। আর ট্যাক্সি বুকিংয়ের জন্য ইয়ান্ডেক্স গো অ্যাপ। তো এই দুটো ছাড়া কিন্তু আপনি রাশিয়ায় কানা বলতে গেলে নেভিগেট করাটা মুশকিল। ম্যাক্সিমাম লোকজনই কিন্তু ইংরেজি বোঝেন না ঠিকঠাক। তো লোকাল সিমটা চাই, মাস্ট। তো লোকাল সিম সংগ্রহ করতে গিয়ে কি হলো সেটা দেখুন। আরেকটা কথা, রাশিয়াতে কিন্তু আমেরিকান অ্যাপ যেমন গুগল চলবে না, গুগল ম্যাপ চলবে না, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো চলে না। হ্যাঁ, লোকালরা ভিপিএনের সাহায্যে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বলে কিছু অ্যাপ হয়, তাদের সাহায্যে চালান। কিন্তু সেগুলো আবার প্লে স্টোর থেকে বা আইফোনের স্টোর থেকে আপনি অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না। ওগুলো লোকালি আপনাকে কালেক্ট করতে হবে। যেগুলো স্ট্যান্ডার্ড ভিপিএন সেগুলো চলে না এবং সেটা রিস্কি। তো আমি সেই পথে হাঁটিনি। দেখতে থাকুন কী হলো লোকাল সিম কালেক্ট করতে গিয়ে। লোকাল সিম কালেক্ট করাটা সত্যি ঝামেলার জিনিস ছিল। দেখুন, আমি আসবো মাঝে মাঝে সূত্রধর হিসেবে। বিরাট সমস্যা, বুঝলেন? এখানে এই এমটিসির কাউন্টারে গেলাম, এরা গ্লসোসোগিয়া বলে একটা ডকুমেন্ট চাইছে, যেটা বোধহয় এদের এখানকার আধার কার্ড বা ওই জাতীয় কিছু হবে। তাছাড়া সিম দেবে না বিদেশি পাসপোর্টে। এবার সেই ডকুমেন্টটা নিতে হবে মাই ডকুমেন্ট অফিস থেকে। তার অ্যাড্রেস লিখে দিল এখানে, যেটা এখান থেকে 2টো স্টেশন দূরে। এবার সেখানে যাব কিভাবে?
রাস্তায় তো ট্যাক্সি দাঁড়াচ্ছে না, ইয়ান্ডেক্স গো ছাড়া হবে না, আর আমার কাছে তো ওয়াইফাই নেই। এবার আবার হস্টেলে যাচ্ছি, হস্টেলের যারা কাউন্টারে বসে আছে ওরা একটু ভালো ইংরেজি বলতে পারে, ওদের সঙ্গে কথা বলে দেখি ওরা কি বলে, তারপর ডিসাইড করব। এখন যেতে হবে ডকুমেন্ট অফিসে। ইয়ান্ডেক্স গো তো করতে পারবো না, আমি ওদের সঙ্গে কথা বললাম, ওরা বললো মেট্রো করে চলে যাও, এখানে কিতাই গোরাত বলে একটা স্টেশন আছে সামনেই, তারপর পুষ্কিনকায়া বলে একটা স্টেশনে যেতে হবে। পৃথ্বীজিৎ ঘরে রয়েছে, আমি বললাম তুই থাক, কারণ হচ্ছে দুজনে এক জায়গায় গিয়ে হারিয়ে যাওয়ার থেকে একজন বেস স্টেশন সামলানোটা বেটার। তো সে পুষ্কিনস্কায়াতে গিয়ে ত্রেস্কায়া দিয়ে এক্সিট করতে হবে, তারপরে ডকুমেন্ট অফিসে গিয়ে ওই ডকুমেন্টটা করাতে হবে, তারপরে আমি এমটিসিতে এসে সিম নিতে পারবো। সিম ছাড়া চলা যাবেই না, ইম্পসিবল ব্যাপার, দেখা যাক। আচ্ছা, এই যে গ্লসোস্লোগিয়া যে কথাটা আমি বললাম একটু আগে, আধার কার্ডের মতো একটা ব্যাপার, আসলে এটা একটা অ্যাপ, একটা মোবাইল অ্যাপ, যেখানে রাশিয়ান নাগরিকদের রেজিস্ট্রেশন করাতে হয়। যে কোনো কিছু করার জন্য আপনার ওই অ্যাপে রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। যে কোনো কিছু বলতে মোবাইল সিম, ব্যাঙ্ক কার্ড, যে কোনো ট্রানজাকশান এসব করতে গেলে গ্লসোস্লোগিয়া থাকতেই হবে, না হলে হবে না। তবে এই গ্লসোস্লোগিয়া বা গ্লসোস্লোজিয়া অ্যাপে আপনি তখনই রেজিস্ট্রেশন করতে পারবেন যখন আপনার রাশিয়ান আধার নাম্বার থাকবে। এখানে আমরা বলি আধার, রাশিয়াতে বলে স্নিলস নাম্বার। সেটা করাটাই হচ্ছে প্রথম স্টেপ, এবং সেটা করার জন্যই পাবলিক ডকুমেন্টেশন অফিসে যেতে হবে, যার জন্য আমি এখন যাচ্ছি কিতাই গরাদ স্টেশনে, মেট্রো স্টেশনে। এই গরাদ কথাটার মানে হচ্ছে রাশিয়ান ওয়ার্ড সিটি বা টাউন। দেখতে থাকুন। কি যে ঝামেলায় পড়লাম, এত সুন্দর দেশ, কিন্তু দেখুন আমরা এত জায়গায় গেছি, সহজেই এয়ারপোর্টে নেমে সিম কার্ড পেয়ে যাই বা রোমিং চালু হয়ে যায়, কিন্তু রাশিয়াতে এটা একটা বিরাট সমস্যা। যাই হোক, মেট্রোতে যাই, কিতাই গরাদ বললো সামনে, লোকজনকে জিজ্ঞেস করে করে চলেছি, এই সামনেই চলে এসেছি। এই নিচে নামতে হবে, মেট্রো স্টেশন কিতাই গরাদ। তাও ভালো, আমি গুগল ট্রান্সলেটারের রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা পুরো ডাউনলোড করে এনেছিলাম, না হলে কি করতে হবে, মানে যদি আলটিমেটলি ডকুমেন্ট না পাওয়া যায় সেক্ষেত্রে তো চাপ, সেক্ষেত্রে ম্যানুয়ালি ঘুরতে হবে। এখান থেকে পুষ্কিনস্কায়া টিকিট কাটলাম, ওই ভেন্ডিং মেশিনে 100 রুবল গুঁজে, ভাড়া হচ্ছে 90 রুবল, 10 রুবল ফেরত দিল না। একটা কার্ড বেরোলো, ওখানে যে সিকিউরিটি আছে তাকে জিজ্ঞেস করে কাটলাম। স্টেশনের ঘড়ি বলছে আর 1 মিনিটে গাড়ি আসবে, জাস্ট লোকজনদের জিজ্ঞেস করে করে চলছি আর কি। ওই প্ল্যাটফর্ম না এই প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে একটা গাড়ি এলো যেটা চলে গেল, আরটি হলে উঠে পড়ছিলাম, তারপর এক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন এই প্ল্যাটফর্মে। এখানে ডকুমেন্ট পাওয়াটাও বিরাট চাপের হবে, আমি জানি না পাবো কি না আদৌ। যদি না পাই তাহলে নেক্সট 14-15 দিন রাশিয়াতে বিনা সিম কার্ডে ঘুরতে হবে। যদি এয়ারটেল কালকে থেকে ডেটা চালু করে তাও বেটার। এই দিকটা হচ্ছে ত্রেস্কায়া এক্সিট। সব খেয়াল রাখছি মাথার মধ্যে যে কোন দিক দিয়ে আসছি, আবার ফিরতে হবে একইভাবে। ত্রেস্কায়া এক্সিট দিয়ে তো বেরুলাম, এই জায়গাটার নামই হচ্ছে ত্রেস্কায়া। এবার এখানে কেউ বলতে পারছে না ডকুমেন্ট অফিস কোন দিকে, তো এখানে একটা ব্যাংক ছিল, ব্যাংকে ঢুকে জিজ্ঞেস করলাম, সে বললো এই দিক দিয়ে 10 মিনিট হাঁটো তাহলে ডকুমেন্ট অফিস পাবে। এখন ঘড়িতে 4:10, জানি না কতক্ষণ অবধি খোলা থাকবে। পাওয়া গেছে এই বিল্ডিং, অবশেষে খুঁজে পেয়েছি। ডকুমেন্ট অফিস তো খুঁজে পেলাম, এবার হচ্ছে আরেক ক্যাচাল, আমি শেষ দেখে ছাড়বো। এবার এখানে গেলাম পাবলিক ডকুমেন্টেশনের জন্য, তো বলছে তোমার পাসপোর্ট দাও, দিলাম। পাসপোর্ট দেখে এবার বলছে না এটা হবে না, তোমার নোটারাইজড ট্রান্সলেশন লাগবে পাসপোর্টের। তো আমি বললাম কোথায় পাওয়া যাবে, তো এখান থেকে আবার একটা অ্যাড্রেস লিখে দিল, বললে এখানে যাও নোটারি ট্রান্সলেশন করে নিয়ে এসো, তারপর আমি দেখছি। তো মেয়েটা খুব ভালো ছিল,
তো আমি বুঝিয়ে দিল, আমার কাছে তো নেভিগেশন নেই, ও নেভিগেটারে দেখিয়ে দিল কোথায় যেতে হবে। তারপর আমি সেটা ছবি তুললাম, 400 মিটার জাস্ট। তো নোটারি ট্রান্সলেশন করতে হবে পাসপোর্টের, তারপর আবার এখানে আসতে হবে, তারপর পাবলিক ডকুমেন্টেশন হবে, মানে ওই জিনিসটা হবে আর কি, গ্লসোস্লিয়া নাকি গ্লসোস্লোগিয়া এটা হবে। তারপর আমি সেটা নিয়ে সিম কার্ড অ্যাপ্লাই করলে সিম কার্ড পাবো। আপাতত নোটারি ট্রান্সলেশন করে আসি। আচ্ছা, একটা ভালো কথা হচ্ছে রাত 8টা অবধি এটা খোলা থাকবে, এখন বাজে 4:15। আর একটা জিনিস হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তারপর এখন একটু কমেছে। আমি এখন বুঝতে পারছি না এই মোড়ে এসে ছবি দেখে ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো। দেখি, জেনারেল নলেজ অ্যাপ্লাই করে যেতে হবে। আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে যে রাশিয়াতে তো পাবলিক ওয়াইফাই আছে, সেটা অ্যাক্সেস করেও তো কাজ চালানো যেতে পারে। হ্যাঁ, অবশ্যই রাশিয়াতে সব জায়গায় পাবলিক ওয়াইফাই রয়েছে, কিন্তু মজাটা হচ্ছে সিকিউরিটি এত স্ট্রং যে ওই পাবলিক ওয়াইফাই আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন না যতক্ষণ না আপনার কাছে রাশিয়ান লোকাল সিমের নাম্বার রয়েছে। আপনি যখনই ওয়াইফাই অ্যাক্সেস করতে যাবেন, আপনার একটা রাশিয়ান নাম্বার চাইবে, সেই নাম্বারে একটা SMS আসবে, কোড আসবে, যেটা ওই ওয়াইফাইয়ে লগ ইনে দিতে হবে, অথবা লগ ইন করার জন্য ওরা একটা নাম্বার দেবে, সেই নাম্বারে মিস কল দিতে হবে আপনার রাশিয়ান নাম্বার থেকে, তবে গিয়ে আপনি লগ ইন করতে পারবেন। মানে কত স্ট্রিক্ট সিকিউরিটি ভাবুন। আরও একটা কথা, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এখান থেকে টি ব্যাংক বলে একটা ব্যাংকের কার্ড অনলাইনে অ্যাপ্লাই করে গিয়েছিলাম, যাতে ওখানে নেবে আমি কার্ডটা পেয়ে যাই, ব্যাংক কার্ডটা। এবং ওটাও বলেছিলাম যে ব্যাংকের প্রতিনিধি আমাদের হস্টেলে এসে কেওয়াইসি করে আমাদের কার্ড দেবেন। কিন্তু এখানে চক্করটা হচ্ছে যে, সমস্যাটা হচ্ছে যে ব্যাংকের প্রতিনিধি যখন কেওয়াইসি করাবেন তখন তিনি রাশিয়ার নাম্বার চাইবেন। ওই ব্যাংকের কার্ড তখনই আমি পাবো যখন আমি একটা রাশিয়ার নাম্বার দেবো, সেই নাম্বারে একটা SMS আসবে, একটা কোড আসবে, যেটা আমাকে ওই প্রতিনিধিকে দিতে হবে। তার মানে বুঝে দেখুন, লোকাল সিম ছাড়া কোনো গতি নেই, লোকাল সিম পেতেই হবে। সেখানেই বসে আছি, 3500 রুবল নেবে আমার পাসপোর্টের ফার্স্ট পাতা আর লাস্ট পাতা ট্রান্সলেশন করে দিতে। আমি বললাম দাও, আমি শেষ দেখে ছাড়বো, সিম কার্ড তুলেই ছাড়বো, নর্মাল সিম কার্ড। একদম চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। বললো মিনিট 20 মতো লাগবে, যদি হয়ে যায় তো খুব ভালো। তারপর ওই পাবলিক ডকুমেন্টেশনে গিয়ে ওটা তুলতে হবে, ওখানে রেজিস্ট্রি করিয়ে তারপর সিম ছাড়া চলবে না। আমি জানি না কোনো ভারতীয় এভাবে সিম তুলেছে কিনা। আমি অনেক ব্লগারের ভ্লগ দেখেছি, আগে ট্যুরিস্ট সিম পাওয়া যেত এখানে, এখন সেটা বন্ধ, এয়ারপোর্টে পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। আর নর্মাল সিম কার্ড তোলা বিরাট ছকমারি। এয়ারটেলও কাজ করছে না, জানি না কালকে কাজ করবে কি করবে না। মানে 14 দিন ঘুরবো রাশিয়ায় উইদাউট সিম কার্ড, ইম্পসিবল ব্যাপার। কারণ এই রাস্তাঘাটে চলাচল করা, মেট্রো, ট্যাক্সি, ইম্পসিবল ব্যাপার উইদাউট সিম কার্ড। আমি মস্কোতে প্রথম দিন এসে যেটা করছি, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকা উচিত। এই যে রোটারি ট্রান্সলেট করে এনেছি, এ পাশটা দেখাচ্ছি না, আমার পাসপোর্টের ইনফরমেশান রয়েছে। 3500 রুবল গেল। এবার দেখা যাক সিম পেতে কত যায় টোটাল। এখন আবার ওই পাবলিক ডকুমেন্ট অফিসে যাব, এই ডকুমেন্ট রেজিস্ট্রেশন করাতে হবে, তারপর ওরা যেটা দেবে সেটা নিয়ে সিম তুলতে হবে। আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমি এই জায়গাগুলো খুঁজে পাচ্ছি কিভাবে। আসলে আমি মোবাইল দোকান থেকে এই পাবলিক ডকুমেন্টেশন ডিপার্টমেন্টের অ্যাড্রেসটা সাদা কাগজে লিখিয়ে নিয়েছিলাম, আমার হস্টেল থেকেও লিখিয়ে নিয়েছিলাম ভালো করে, সাদা কাগজের ওপর ডিরেকশান দিয়ে কোন স্টেশনে নামবো, কোনখান দিয়ে এক্সিট করব, এই সব কিছু। ওই ত্রেস্কায়ায় আসতে হবে। তারপর রাস্তার লোকজনকে জিজ্ঞেস করেছি, অফিসে ঢুকে জিজ্ঞেস করেছি, একটা হোটেলে ঢুকে জিজ্ঞেস করেছি, তারপর ওই পাবলিক ডকুমেন্টেশন অফিসে পৌঁছেছি ওইভাবে জিজ্ঞেস করতে করতে। তারপর ডকুমেন্টেশন অফিস থেকে কী হলো সেটা তো দেখলেন। ওই ডকুমেন্টেশন অফিসে ওই মেয়েটির থেকে এই নোটারি যেখানে হয় তার অ্যাড্রেসটা লিখিয়ে নিয়েছি, আবার ম্যাপটাকেও কপি করে নিয়েছি। ম্যাপটা যেহেতু কপি করেছিলাম, ডিরেকশন ম্যাপটা নেভিগেটার থেকে, ওটা সুবিধে হয়েছিল। তারপর জেনারেল নলেজ অ্যাপ্লাই করে করে পৌঁছে গেলাম। এখানে দুজনকে জিজ্ঞেসও করেছি। ওই সাদা কাগজে লিখিয়ে নিয়ে পুরনো, আগে আমরা যা করতাম লোকজনকে জিজ্ঞেস করে করে যাওয়া, সেই পদ্ধতিই অ্যাপ্লাই করে করে এত অবধি চলছে।
কিন্তু এটা সব সময় চলবে না, মানে 14 দিন এই পদ্ধতি অ্যাপ্লাই করে ঘোরা যাবে না। এখানেও গাড়ি দাঁড়িয়ে যায় জেব্রা ক্রসিং দিয়ে মানুষ পেরুলে, এখানে সিগনালে কোনো ব্যাপার নেই, মানে এই রাস্তাটায় নেই অন্তত পক্ষে, বাকি সব জায়গায় রয়েছে। এখনও হলো না, মানে হাফ গুড নিউজ হাফ ব্যাড নিউজ। যেটা হলো শেষ অবধি যে আমার ইমেলে, মানে আমার এসএসএন স্নিলস নাম্বার যেটা ওরা এখানে বলছে এসএসএন নাম্বার, সেটা হচ্ছে আমাদের এই আধার নাম্বারের মতো। আমার পাসপোর্টের এগেনস্টে সেটা জেনারেট হয়ে গেছে, সেই নাম্বারটা পেয়ে গেছি, যেটা ফার্স্ট স্টেপ ছিল। সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমার ইমেল আইডিতে একটা কনফার্মেশন মেল আসবে। এবার সেই কনফার্মেশন মেলটাও এসছে, আমি কনফার্ম করেছি, পাসপোর্টের লাস্ট 3টে ডিজিট ওখানে প্লেস করে কনফার্মেশন মেল করে দিলাম, মানে কনফার্ম করে দিলাম মেলে। কিন্তু তারপর বলছে একটা পাসওয়ার্ড আসবে, যে পাসওয়ার্ড দিয়ে ওদের ওয়েবসাইটে আমাকে লগ ইন করে আমাকে পার্মানেন্টলি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে, এবং ওই জিনিসটা লাগবে, ওই ওদের ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ডটা, তবেই আমার সিম অ্যাক্টিভেট হবে, নাহলে অ্যাক্টিভেট হবে না। তো এবার আমি তো কনফার্মেশন করে দিয়েছি, কনফার্মেশন করে দেওয়ার পর যেটা এলো আমার কাছে সেটা হচ্ছে যে আমাকে একটা পাসওয়ার্ড পাঠানো হবে সিস্টেম থেকে। সেই পাসওয়ার্ডটা 10 মিনিট থেকে 5 দিনের মধ্যে আমার ইমেলে আসবে। ওই পাসওয়ার্ডটা দিয়ে আমাকে লগ ইন করতে হবে, ওই স্নিলস নাম্বারটা দিয়ে। তারপর আমাকে পার্মানেন্টলি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিজের একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং ওই পাসওয়ার্ডটা এবং ওই স্নিলস নাম্বার দিয়ে আমি আমার সিম অ্যাক্টিভেট করাতে পারবো। আমি জানি না আমি একই জিনিস দুবার বললাম কিনা, আসলে এতটাই ঘেটে রয়েছি। দেখা যাক, এখনও অবধি আমার সেই পাসওয়ার্ড আসেনি, মানে 10 মিনিট থেকে 5 দিন লাগবে। তা বুঝে দেখুন এবার, মানে যতক্ষণ না আসতে সেই পাসওয়ার্ড, টেম্পোরারি পাসওয়ার্ড, আমি ওদের ওয়েবসাইটে লগ ইন করতে পারছি না, পার্মানেন্ট পাসওয়ার্ড জেনারেট করতে পারবো না, আমার সিমও অ্যাক্টিভেট করাতে পারবো না। তো আপাতত গালে হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এখন আমি হস্টেলে যাচ্ছি, দেখি আগামীকাল অবধি যদি আমার এয়ারটেল অ্যাক্টিভেট হয়ে যায়, ডেটাটা, এয়ারটেলে কল করা যাচ্ছে, ডেটা কাজ করছে না। কালকে যদি সেটা হয় তাহলে সেটাও একটা বাঁচোয়া, জানি না কী হবে। আপাতত হস্টেলে যাই। আচ্ছা, এখানে হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসছে যে আমার মোবাইলে তো ইন্টারনেট নেই, তাহলে আমি ওই মেলটার কনফার্মেশন কিভাবে করলাম? কারণ ওই সিলস নাম্বারের জন্য যে কনফার্মেশন ইমেলটা আমার অ্যাকাউন্টে এসেছে সেটা তো আমি কনফার্ম করলাম, সেটাই বললাম আমি। সেটা কিভাবে করেছিলাম শুনুন। ওই পাবলিক ডকুমেন্টেশন অফিসে পাবলিকদের ব্যবহারের জন্য কম্পিউটার রাখা রয়েছে উইথ ইন্টারনেট, বাট সেটা আমি ইউজ করতে পারিনি। কেন পারিনি? কারণ হচ্ছে আমার গুগলে 2 স্টেপ ভেরিফিকেশন ছিল। এবার আমি যখনই, আমাকে প্রথমেই বলল, তোমার তো নেট নেই, তুমি ওখানে যাও। সবই কিন্তু থ্রু ট্রান্সলেটর হচ্ছে, ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর অ্যাপ, যেখানে আমি রাশিয়ানটা ডাউনলোড করে নিয়ে গিয়েছিলাম, সেই জন্য চলছিল। তো বললো ওখানে যাও, ওখানে কম্পিউটার ইউজ করে গুগলে লগ ইন করো, তুমি কনফার্ম করো, তাহলে তোমার ইমেল আইডিটা আমাদের সিস্টেমে কনফার্ম হয়ে যাবে। তো আমি গেলাম, গিয়ে লগ ইন করার চেষ্টা করলাম, কিন্তু লগ ইন করতে পারলাম না। তার কারণ হচ্ছে গুগলে আমার 2 স্টেপ ভেরিফিকেশান অন করা। 2 স্টেপ ভেরিফিকেশান মানে যারা জানেন না বলে দিই, আপনার পাসওয়ার্ড দিলেই হবে না, সেই সঙ্গে আপনার মোবাইলে একটা নোটিফিকেশান আসবে, একটা নাম্বার বা একটা এসএমএস আপনাকে দিতে হবে, সেই কোডটাও ওখানে দিতে হবে। তো আমার তো মোবাইল কাজ করছে না, তো সেই মোবাইল যেহেতু কাজ করছে না, আমি 2 স্টেপ ভেরিফিকেশান করতে পারলাম না, লগ ইন করতে পারলাম না এই পাবলিক কম্পিউটার থেকে। তখন যে মেয়েটি আমাকে সাহায্য করছিল সে আমাকে একটা সাংঘাতিক হেল্প করে। সে তার পার্সোনাল মোবাইলের হটস্পটটা শেয়ার করে আমার সঙ্গে। আমার ওয়াইফাই দিয়ে কানেক্ট করি সেই হটস্পট। আমি আগেই বললাম যে আমি পাবলিক ওয়াইফাই যেটা ওই অফিসে ছিল অ্যাক্সেস করতে পারি না, কারণ হচ্ছে তার জন্য রাশিয়ান নাম্বার লাগবে, আর কেউ আপনাকে রাশিয়ান নাম্বার শেয়ার করবে না, তাদের নাম্বার। কিন্তু ওই মেয়েটি, বাচ্চা মেয়ে, 20-22 বছর বয়স, সে আমাকে পার্সোনাল হটস্পট শেয়ার করেছিল, এবং আমি তখন আমার জিমেল থেকে ওই আমার ইমেলটা কনফার্ম করে দিয়েছিলাম। এইভাবে কনফার্মেশনটা হয়েছিল। আরও একটা কথা, এই যে আমি পাসওয়ার্ডের কথা বললাম একটু আগে,
সেই পাসওয়ার্ডটা হচ্ছে যে অ্যাপের, সেটাই হচ্ছে গ্লসোস্লোজিয়া অ্যাপ বা গ্লসোস্লোগিয়া অ্যাপ। যে অ্যাপের ফার্স্ট পাসওয়ার্ডটা সিস্টেম থেকে আসবে, যা আমাকে আমার ইমেলে রিসিভ করতে হবে এবং তারপর সেই পাসওয়ার্ড এবং আমার সিলস নাম্বার ইউজ করে লগ ইন করতে হবে গ্লসোস্লোগিয়া ওয়েবসাইটে বা অ্যাপে। তারপর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তারপর আমি আমার সিম অ্যাক্টিভেট করতে পারবো। এখানে 11টা 20 রাত্রির। এখানে সময় হচ্ছে এখন 9:10 আর ভারতীয় সময় রাত 11:20। যাই হোক, গল্প এখনও শেষ হয়নি। আমি তো ফিরে এলাম এই জায়গায় মেট্রো করে। তারপর হঠাৎ কি মনে হলো, ওই মোবাইলের সিমের দোকানটায় ছেলেটার কাছে গেলাম। বললাম, আমার তো এসএসএন নাম্বার হয়ে গেছে, তুমি কি সিম দিতে পারবে? তো ছেলেটা বললো, হ্যাঁ দেবো, কোনো অসুবিধে নেই। এবার ওই ভাঙা ভাঙা ইংরেজিতে। তা আমি তো উল্লসিত। এবার বললাম, কত লাগবে? বললো, ডেটা বেশি চাই। আমি বোঝালাম ওকে। তো ছেলেটা বললো, আচ্ছা, 1000 টাকা, 1000 রুবল, আর প্রত্যেক মাসে 650 রুবল। তো আমি বললাম, আমি তো 1 মাসই থাকবো, মানে 15 দিন থাকবো, তো আমার পরের মাসগুলো লাগবে না। ও 1000 রুবল নিল, আমাকে সিম কার্ড দিল। সিম কোন স্লটে ভরবো সেটা বললাম। ওই আইএমইআই এর সঙ্গে আবার আইএমইআই কোড যে হয় না, তার সঙ্গে আবার সিমটাকে লিঙ্ক করলো। মানে ওই সিমটা আমি অন্য কোনো ফোনেও ইউজ করতে পারবো না, সিকিউরিটির মানে বোঝো। মানে কি সাংঘাতিক লেভেলের ব্যাপার। তো করলো, করে টোরে নাম্বার দিল, দিয়ে বললো, আচ্ছা তোমার বায়োমেট্রিক হয়নি তো? আমি বললাম, না, ওখানে তো হয়নি। ওখানে তো এসএসএন নাম্বার দিল, তারপর তো বায়োমেট্রিক হয়নি। তারপর ওই পাসওয়ার্ডের চক্করে তো সব আটকাই রয়েছে। বলো, তুমি একটা কাজ করো, যে কোনো ব্যাংকে চলে যাও, বায়োমেট্রিক হয়ে যাবে। আমি বললাম, ভালো কথা, বায়োমেট্রিক না হলে সিম অ্যাক্টিভ হবে না। তো ও খুব উৎসাহ দিল, বলে ব্যাংকে চলে যাও, বায়োমেট্রিক হয়ে যাবে। বললাম, কোন ব্যাংক আছে আশেপাশে? ও একটা ব্যাংক পাশেই দেখিয়ে দিল। ওখান থেকে জাস্ট আবার 500 মিটার হেঁটে গেলাম ব্যাংকে। কিন্তু লোকজন খুব আবার আপ্যায়ন করলো। আমি ওকে বললাম, তুমি লিখে দাও কী করতে হবে সাদা কাগজে। ও আবার লিখে দিয়েছে। ব্যাংকে গিয়ে 2 মহিলা আমাকে নিয়ে তো পড়লো। হ্যাঁ, তারা খুব উৎসাহী যে হ্যাঁ, বায়োমেট্রিক করে দেবো, তোমার কার্ড লাগবে? যে হ্যাঁ লাগবে। তো ব্যাংক কার্ডও হয়ে যাবে, 2000 টাকা আমাদের চার্জ লাগবে। প্রথমে 3500 রুবল বলেছিল, তারপর আবার কিটি করে বললো, না, 2000 দিলেই হবে। তাই বললাম, বেশ, তো ঠিক আছে, আমার কার্ড হয়ে যাবে, বায়োমেট্রিক হয়ে যাবে, ফোন চালু হয়ে যাবে, সবই হয়ে যাবে। আমি বললাম, করে দিন। তো সে তো করতে নিল, ছবি টবি তুললো। শেষ অবধি গিয়ে আটকে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। পাসপোর্ট 3বার করে চেক করলো, ওপরের লেভেলের অফিসার এসে আমার পাসপোর্ট জাল পাসপোর্ট কিনা চেক করছে। সেই আলো ফালোর নিচে, হ্যাঁ, আলো টালোর নিচে দিয়ে চেক করছে। তারপরে অনেকক্ষণ পরে বলল, তোমার ওই অ্যাপটা ইনস্টল করেছো মোবাইলে? সবাই তো ভাঙা ভাঙা ইংরেজি আর গুগল ট্রান্সলেটার। আমি বলছি, না, ওখানেই তো আটকে আছি। আমি তারপর তো মোবাইলে দেখালাম তাদেরকে যে মেসেজ এসছে, আমি সেখানে কনফার্ম করেছি। তারপর আমাকে মেসেজ দিয়েছে, 10 মিনিট থেকে 5 দিনের মধ্যে তোমার পাসওয়ার্ড আসবে। 10 মিনিট থেকে 5 দিন, হ্যাঁ, একটা অদ্ভুত হ্যাঁ, ব্যাপার। তারপর তুমি সেটা দিয়ে লগ ইন করবে, লগ ইন করে পাসওয়ার্ড চেঞ্জ করে আবার লগ ইন করবে, দেন ইওর অ্যাকাউন্ট ইজ এসএসএন ইজ অ্যাক্টিভ। মানে এখানে দেখাচ্ছে এসএসএন এখনও অ্যাক্টিভ নয়, এসএসএন নাম্বারটা হয়েছে কিন্তু অ্যাক্টিভ হয়নি। যতক্ষণ না ওই পাসওয়ার্ড আসছে এদের সিস্টেম থেকে, ততক্ষণ অবধি আবার এসএসএন অ্যাক্টিভ না। মানে এখন গালে হাত দিয়ে বসে থাকতে হবে কবে আসবে। তো ওই মহিলা, বয়স্ক মহিলা, উনি তো ভাবছেন, আমি বুঝলাম ওদের হাবভাব দেখে, আমাদের দেশে যেরকম এখানেও সেরকম, মানে টার্গেট আর কি। হ্যাঁ। পেয়েছে একজন, একটা কার্ড হবে, একটা অ্যাকাউন্ট হবে, মানে দুজন মিলে যা খাটলো, 4-5 বার চেষ্টা করলো। ওপর লেভেলের অফিসার এসে অবধি ওদের উৎসাহ দিয়ে গেল, চেষ্টা করে গেল। হ্যাঁ, তো এই চললো, আলটিমেটলি হলো না। কিন্তু সিমটা স্লটে গুঁজেছি, দেখাচ্ছে নেটওয়ার্ক। এমটিসির থেকে আমাকে মেসেজও পাঠিয়েছে সিমের, কিন্তু নাম্বারটাও কাজ করছে দেখাচ্ছে, কিন্তু কাজ করছে না। তো কালকে আবার ওই এখান থেকে বললো ব্যাংক থেকে, তুমি আবার ওই পাবলিক ডকুমেন্টের ডিপার্টমেন্টে যাও, ওখানে গিয়ে বলো, ওরা করে দেবে। তো কাল সকালে আমি পৃথ্বীকে নিয়ে আবার ওখানে যাব। আপাতত আর কিছু করার নেই, আর যতক্ষণ না এটা হচ্ছে আমাদের এখানে নেভিগেশনটা ঠিকঠাক হবে না। হ্যাঁ, নাহলে মহা মুশকিল হয়ে যাবে আর কি আমাদের। তো যাই হোক, তো রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করছি, অনেকে বিরক্ত হচ্ছে, অনেকে অ্যান্সার দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু ওভাবে ঠিক নর্মালি করা যাচ্ছে না। মানে ম্যাপ না দেখলে, জায়গা না খুঁজলে, জায়গা না বুঝলে কী করে হবে। তো দেখি কি করব, জানি না। যাই হবে সেভাবেই দেখতে পাবেন আপনারা আমাদের অভিজ্ঞতা নেক্সট
15 দিন তো থাকতেই হবে, কারণ অনেকগুলো টাকা ইনভেস্ট হয়ে গেছে আমাদের অলরেডি। কারণ আমরা টিকিট ফিকিট সব কেটে ফেলেছি, ট্রেনের টিকিট, ওই সব জায়গার হোটেলের টিকিট, হোটেলের বুকিং, তারপর ফেরার টিকিট তো আমাদের সেই 12 তারিখ, সুতরাং 12 তারিখ অবধি, 11 তারিখ অবধি থাকতেই হবে। তো কিছু করার নেই, এভাবেই থাকবো আর এভাবেই ভিডিও বানাবো, এভাবেই শেয়ার করব, যা হবে তাই। তবে রেকমেন্ডেশন হচ্ছে রাশিয়া দাদা আসার আগে 50 বার না, 5,000 না, 5 লক্ষ একবার ভেবে আসুন, ঠিক আছে? তাহলে কিন্তু বিরাট সমস্যা। না এই তো আমরা দেখিয়ে দেবো যে কিভাবে কি হচ্ছে, এগুলো যদি হয়ে যায় হ্যাঁ। তাহলে এগুলো লোকে ফলো করলে লোকের জন্য অনেক সুবিধা হয়ে যাবে না কিন্তু ব্যাপারগুলো? যেটা আমি আজকে করলাম না পৃথ্বীজি, হ্যাঁ মানে সেটা এই নোটারি করে, সাধারণ পাসপোর্ট লোকের- ট্রান্সলেশন করে, নোটারি করে, আবার ডকুমেন্টেশন, এবার সেটা মানে, ঠিক কথা, সাধারণ লোকের এবং জন্য- তারপর তো SMS আসছে না আমার এখানে, নাম্বার নেই, ওটা হবে তবে আমি নাম্বার পাবো, মানে ব্যাপারটা কিরকম গোল ভাব, হ্যাঁ সেই তো পিচ্ছিরি অবস্থা আর কি। মানে প্রকৃত অর্থেই রাশিয়া এসে ফাঁসিয়া গেছিস। হ্যাঁ, রাশিয়া আসিয়া ফাঁসিয়া গিয়াছে। হ্যাঁ। প্রচণ্ড ক্লান্ত, আমাদের ভারতীয় সময় 11:30 প্রায়, এবার ঘুমাবো, কাল সকালে একটু বেলা করে উঠবো, সকাল 8টা থেকে রাত 8টা অবধি অফিস খোলা থাকে, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, যা হবে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ও একটা কথা বলা হলো না, রাতে কি? ডিনার করলাম একটু আগে, হ্যাঁ। এই পাশেই একটা ওই এমনি খাওয়ার সুপার মার্কেট মতো আছে, ওখান থেকে একটা ওই আমাদের ফ্রাইড রাইস ফ্রাইড রাইস বলা যাবে না, মানে- রাইস উইথ গাজর অ্যান্ড রাইস উইথ ভেজিটেবল আর কি, ভেজিটেবল, আর একটা দুটো চিকেন, ওটা খুব ভালো ছিল, চিকেন অমলেট, Chicken omelette। আর দুটো স্যান্ডউইচটা পৃথিবীতে এক টুকরো খেয়েছে, আর অনেকটাই স্যান্ডউইচ পড়ে রয়েছে, আছে, খাওয়া সেটা কাল সম্ভব না। সকালে ব্রেকফাস্টে। তো এই হচ্ছে ডিনার। গুড মর্নিং ফ্রম মস্কো। আজকে 29শে জুলাই 2026, আর মস্কোতে আমাদের দ্বিতীয় সংগ্রামের দিন। তবে গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে এয়ারটেলের রোমিংটা চালু হয়েছে পুরোপুরি, মানে অবশ্যই চালু হয়েছে। ডেটা চালু হয়েছে, কিন্তু তাও বুঝতে পারছি না যে কতটা এফেক্টিভ। কারণ হচ্ছে যে হোয়াটসঅ্যাপে শুধু টেক্সট পাঠানো যাচ্ছে, আর অনেক কিছুই এখানে চলছে না, ইনস্টাগ্রাম, ফেসবুক কিছু চলছে না। ভিপিএন লাগবে, কিন্তু ভিপিএনে সাইন ইন করতে পারছি না, নানা রকমের সমস্যা। আর যে সিমটা, লোকাল সিমটা আমরা নিয়েছিলাম, সেই সিমটা এখনও অ্যাক্টিভেট হয়নি। গতকাল আমি সিম পেয়েছিলাম এই এমটিসি থেকে। আজকে আবহাওয়া মেঘলা, ঠান্ডা একটু লাগছে, এখন বোধহয় 16-17 ডিগ্রি হবে। হ্যাঁ কমফোর্টেবল আর কি, দারুণ একটা কমফোর্টেবল ওয়েদার আমাদের ওখানে শীতকালের মতো। তবে মস্কোতে সংগ্রাম জারি। রাশিয়া আসার আগে 5 লাখ বার ভেবে আসবেন। হ্যাঁ, সামনেই মেট্রো স্টেশন কিটাইগরার। আমি এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই পাবলিক ডকুমেন্টেশন অফিসে, কারণ ওখানে গিয়ে এই সিমটা অ্যাক্টিভেট করার ব্যবস্থা করতে হবে, বায়োমেট্রিক করতে হবে। ওখানে গিয়ে দেখি, যতক্ষণ না সিম অ্যাক্টিভ হচ্ছে ততক্ষণ অবধি বিরাট সমস্যা। তবে এয়ারটেল রোমিং দিয়ে ইয়ান্ডেক্স নেভিগেটরটা চলছে, জানি না যে সেটা সব জায়গায় এফেক্টিভলি চলবে কিনা। হ্যাঁ মানে একটা লোকাল সিম থাকলে ভালোই হবে ব্যাপারটা। তো আপ্রাণ একটা শেষ চেষ্টা করব চলো, লোকাল চলো। সিমটা চালু করার, না হলে ওই যেরকম এয়ারটেল রোমিং সাপোর্ট দেবে তাই দিয়েই চলতে হবে। এই জায়গাটা দারুণ সুন্দর। দারুণ সুন্দর, এটা একদম আমরা যে হস্টেলে রয়েছি, গুড মুড হস্টেল, সেটা খুব সুন্দর লোকেশান। এখান থেকে ক্রেমলিন যদি আমি হেঁটে যাই তাহলে জাস্ট 20 মিনিট লাগবে। দেখা যাক, আপাতত আগে পাবলিক ডকুমেন্টেশন অফিসে যাই, ওই ট্রেস্কায়াতে, তারপর দেখছি। দুদিকের বিল্ডিংগুলো দেখছি, কি সুন্দর বিল্ডিংগুলো। এই মেট্রো স্টেশনটা নাম হচ্ছে কিটাইগরদ। আজকে একটা 3 দিনের পাস করিয়ে নেব, তাতে মেট্রো, ট্রেন, বাস সবেতেই চলা যাবে, আনলিমিটেড। ভেতরে বেশ গরম, ওয়ার্ম। হ্যাঁ ভিতরে গরম। দেখ পৃথ্বী, এইটা কিন্তু বয়স্কদের জন্য চাপ। এখানে মনে হয় 5 তলা, 50 ফুটের বেশি হবে নিচে নামছি। মানে লন্ডনের থেকেও বেশি ডিপ এই মেট্রো। যাই হোক, 3 দিনের পাস হয়ে গেছে, 800 রুবল নিল পার হেড। আমরা এতে সারা মস্কোতে যে কোনো জায়গায় বাস, ট্রেন এবং মেট্রো ব্যবহার করতে পারবো। এখানে মেশিন রয়েছে, মেশিনের সুন্দর সিস্টেম। আমি একজনকে জিজ্ঞেস করে নিলাম, তাও গুগল ট্রান্সলেটও কাজ করছে না ভালো করে, তো জিজ্ঞেস করে ওটা করিয়ে নিলাম, এটা বেটার। এটা স্পিড কিন্তু অনেক বেশি। হ্যাঁ, সাংঘাতিক বেশি। বয়স্কদের একটু অসুবিধা হবে, যে স্পিডে যাচ্ছে। ঠিক, দিকটা নয়, এর পরেরটা।
অনেকগুলো এন্ট্রি না, এই এক একটা এন্ট্রি এক একটা দিকে যাচ্ছে। একটা লাইন। এখানে দেখুন মেট্রো স্টেশনের ভেতরে পাবলিক টয়লেট রয়েছে। মেট্রো কিন্তু এখানে দুর্ধর্ষ। কি আছে চ এবার আমাদের বেরোতে হবে হচ্ছে ট্রেস্কায়া দিয়ে, ট্রেস্কায়া এক্সিট, ওপরেই ট্রেস্কায়া স্ট্রিট। এই জায়গাটাই হচ্ছে ট্রেস্কায়া। গতকালও এখানে এসেছিলাম। এখানে মেট্রো না পুরো ভুলভুলাইয়ার মতো, মেট্রোর হ্যাঁ। ভেতর থেকে বাইরে বেরোনোটা সেটাই। মানে একটু ভুলভাল দিকে চলে গেলেই আপনি যে কোথায় গিয়ে উঠবেন সেখান থেকে জায়গা খুঁজে আবার ঠিক জায়গায় আসাটা বিরাট চাপের। এটা কি রে? চার্চ। তাই তো মনে হচ্ছে। 1913 সালে, 1916 সালে তৈরি এটা। দেখ, ওদিকটা দেখতে 13 লেখা আছে, হ্যাঁ আর এদিকটা 16 লেখা আছে। ঠিক, আর মাঝখানে যে ভাষাগুলো লেখা আছে সেটা বুঝতে পারছি না কী ব্যাপার। সেটাই স্বাভাবিক, হ্যাঁ, মানে 13 সাল থেকে শুরু হয়ে 16 সাল অবধি হয়েছিল, সেরকমও কিছু হতে পারে। হতেই পারে। আচ্ছা, হয়েছে, পাসওয়ার্ড এসছে এবং ওই গ্লসোসুজি বা গ্লসোস্লোগিয়া যে অ্যাপ, মানে যে ওয়েবসাইট, সেখানে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করেছি। এরা বলছে ইউ আর ডান, এবার ব্যাংকে যাও, বায়োমেট্রিক করাও। তো এখন ব্যাংকে গিয়ে বায়োমেট্রিক করাতে হবে, তারপর গিয়ে সিম অ্যাক্টিভেট হবে, তার আগে নয়। তবে ব্যাংকে গিয়ে বায়োমেট্রিক তো করাবো, সেই সঙ্গে ব্যাংক কার্ডটাও করিয়ে নেবো। 2000 রুবল লাগবে এখানে অ্যাকাউন্ট খুলতে, ওটা দিতেই হবে, কিছু করার নেই। 2000 রুবল দিয়ে ওই টি ব্যাংকের যে ভদ্রমহিলা সে এসেছিল, মানে সে ফোন করেছিল, কিন্তু সে কালকে তো মিস করেছে, তাকে বললেও হতো, দেখা যাক। না মানে কিন্তু সে বায়োমেট্রিক করাতে পারবে না, হ্যাঁ, কিন্তু আমাকে বায়োমেট্রিক করাতে হবে। আর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে মানে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তারপরে কাটতে হবে, তাই তো? রাইট। এবং সেখানে 2000 রুবল পড়ে থাকতে হবে। না, পড়ে থাকতে হবে না, 2000 রুবল ফিজ, আচ্ছা আচ্ছা, তারপরে টপ আপ। তারপর টপ আপ। ও মানে ট্যুরিস্ট সিম এয়ারপোর্টে থাকলে এত ঝামেলা হতো না, যেটা ছিল আমার কাছে খবর ছিল, আমি বিভিন্ন ভিডিও দেখেছিলাম, তারা সবাই বলেছে যে ট্যুরিস্ট সিম পাওয়া যায়, কিন্তু এখন এয়ারপোর্টে কোনো রকম কোনো ট্যুরিস্ট সিম পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। মানে এই যুদ্ধকালীন পরিস্থিতির ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। ঠিক। আগে যাচ্ছিল না, আমি 1 বছর 6 মাস আগের ভিডিও দেখেছি। তখন ছিল, ইয়া, বলিস? মার্চ মাসে একজন এসছেন, সে ভিডিও করেছে, সেও ট্যুরিস্ট সিম পেয়েছে। আচ্ছা, তো যাই হোক, চলো আবার ব্যাংকে। হ্যাঁ চলো। এখানে একটা ব্যাংক আছে, এই ব্যাংকটাই এখানে পপুলার, দেখি এখানে হয় কি না। আচ্ছা, দ্বিতীয় দিন সকালবেলা যখন আমি পাবলিক ডকুমেন্টেশন অফিসে গিয়ে বললাম যে আমার পাসওয়ার্ড আসেনি, 12 ঘন্টার উপরে হয়ে গেছে এবং আমি অপেক্ষা করছি, আমার ইমিডিয়েট এটা দরকার, রিসেপশনে যিনি ছিলেন তিনি কিন্তু আমার কথাটা বুঝলেন এবং উনি সাথে সাথে এসকালেট করলেন আমার কেসটাকে, আমাকে ওপরে পাঠালেন একটা কাউন্টারে এবং সেখানে গিয়ে যিনি বসেছিলেন তাকে স্লিপটা দিলাম। তিনি সাথে সাথে আমার পাসওয়ার্ড পাঠানোর ব্যবস্থা করলেন। উনি সিস্টেমে ঢুকলেন, ঢুকে আমার নাম্বার দিয়ে, স্নিলস নাম্বার দিয়ে দেখলেন, দেখে বললেন ইউ শুড রিসিভ ইট রাইট নাও। ওপরে এই ভদ্রমহিলা আবার ইংরেজি ভালো বলতে পারেন, সবাই পারে না, কিন্তু কিছু কিছু লোক আবার ভালোই ইংরেজি বলে। তো ইনি সাথে সাথে আমাকে পাসওয়ার্ড পাঠালেন এবং আমার তখন এয়ারটেলের রোমিং চালু হয়ে গেছে, আমি রিসিভ করলাম, করে সাথে সাথে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলাম, লগ ইন হলো এবং পাসওয়ার্ড চেঞ্জ করলাম, অল ডান। যা হলো, এইটা নিয়ে বাঙালির ইতিহাসে স্বর্ণাক্ষরে এটা লিখে রাখা সেই বলছি, এই নিয়ে একটা মানে উপন্যাস হয়ে যাবে, হ্যাঁ, কাহিনী হয়ে যাবে, কাহিনী লেখা হয়ে যাবে, সেটাই বলছি। আচ্ছা, গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, সব কিছু হয়ে গেছে। এই ব্যাংকে ঢুকলাম যে, এরা বায়োমেট্রিক করে দিল এবং আলটিমেটলি একটা অ্যাকাউন্টও হলো, 2000 টাকাই নিল কার্ডের জন্য, কার্ড করে দিল, আমার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে গেছে, লোকাল নাম্বার চালু হয়ে গেছে, এভরিথিং ইজ গুড নাও। চলো এবার একটু নিশ্চিন্তে ঘোরা যাবে। রিলিভড, এবং হ্যাঁ। লোকাল নাম্বার পাই পাই করে ছুটছে ইন্টারনেট। বাহ, আমার যে এয়ারটেল ছিল ওটা তো ভালো চলছিল না, যাই হোক এবার আর কোনো চিন্তা নেই। আগে একটা কফি খেতে হবে, তারপর এই পাশে একটা ব্যাংক আছে, ওখান থেকে আরেকটু ডলার ভাঙিয়ে কার্ডে জমা করে নেবো।
যাওয়ার দিন আবার কার্ডে যা ব্যালেন্স থাকবে সেগুলো তুলে নিয়ে যেতে হবে। তবে এখন যা হয়ে গেল আর কি, আমার ব্যাংক হ্যাঁ। অ্যাকাউন্ট হয়ে গেল, আমার রাশিয়াল স্ক্রিনস নাম্বার হয়ে গেল। এটা একটা ভালো জিনিস হ্যাঁ, হয়েছে। এবার আমি রাশিয়াতে যতবার ইচ্ছে আসতে পারবো, আর কোনো চাপ নেই। এবার নেমে লোকাল সিম আমি কটাক্সে নিয়ে নিতে পারবো। মানে এবার রাশিয়া আসিয়া ভালো করে থাকতে পারবি আর কি। একদম, এবার আর রাশিয়া নিয়ে আমার কোনো ভয় নেই। এবার রাশিয়া আসিয়া ওই গ্লসকোসিয়া হ্যাঁ। এদের যে অ্যাপটা, সেটাই হচ্ছে আসল। মানে ওটা হচ্ছে ওই স্নিলস নাম্বারটা হচ্ছে একদম এক্স্যাক্টলি আমাদের আধার নাম্বার, সেটা না থাকলে রাশিয়া কিচ্ছু করা যাবে না। আর এখন স্নিলস নাম্বার হয়ে গেছে আমার, এবার আমি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবো, সব কিছু করতে পারবো। দরকার হলে আরও 5টা সিম নিতে পারবো, কোনো চাপ নেই। চলো ভাই, এক কাপ কফি খাই চলো আগে। সার্ফ এই যে এখানে সার্ভ কফি। এখানে এখানে সুবিধা কি, রাত 9টা অবধি আলো থাকে, সুতরাং প্রচুর বেড়াতে পারবো, কোনো চাপ নেই। ফাটাফাটি সব কেক খা ভাই। এখানে আমেরিকানো খাবো আমি, আর পৃথ্বীজিৎ কাপুচিনো। যুদ্ধ শেষে সেলিব্রেশন। এই যে কাপুচিনো আর আমেরিকানো আর সঙ্গে একটা ক্রসা, এই সব মিলিয়ে দাম পড়লো হচ্ছে 885 টাকা, মানে 885 রুবল। এখানে কিন্তু রাশিয়া সাংঘাতিক এক্সপেন্সিভ, মানে জানি না শেষ অবধি কত টাকা খরচা হবে, তো দেখা যাক। আমার মনে হয় পুরো ট্যুরে আমাদের এই 14 দিনের ট্যুর 1,04,000 টাকার বেশি খরচা হয়ে যাবে। প্লেন ভাড়াই তো গেছে 1,40,000, প্লাস দিল্লিতে এসেছি আরও 15-30। আবার দিল্লি থেকে ফিরবো। মানে ওই হ্যাঁ 15-30 টোটাল, 7.5 করে। তো সব মিলিয়ে 4-4.5 লাখ টাকা খরচা হয়ে যাবে। আমরা ডলার নিয়ে এসেছি, ডলার ফুরিয়ে গেলে আর কিছু করার নেই। মানে এখন তো প্রথম দিন, দ্বিতীয় দিন আজকে, অনেক ডলার আছে, ঠিক আছে, দেখা যাক কত খরচা হয়। এখানে ডলারের রেট দুর্দান্ত পেলাম, 80.5 রুবল $1, যেখানে কালকে পেয়েছিলাম 75। 75 আর হ্যাঁ। যেটা এয়ারপোর্টের ভেতরে যে মানি এক্সচেঞ্জ সেখানে তো লুট ছিল ঠিক। 67। আচ্ছা, এবার যাচ্ছি ক্রেমলিন, মস্কো ক্রেমলিনে বাসে করে যাব। এখন আমার ইয়ান্ডেক্স নেভিগেশন কাজ করছে, মুখে হাসি দেখেই বুঝতে পারছেন। এবার আমরা অপ্রতিরোধ্য। এখান থেকে M1 বাস আছে, এটা নিতে হবে, নিয়ে তারপর ওই জাস্ট 2টো স্টপ। এই পর্বটা এখানেই শেষ করছি। এর পরের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের মস্কো বেড়াবার অভিজ্ঞতা। ভালো থাকবেন সকলে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এর পরের পর্বে।